এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৮৮.২৯। শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়ায় বাড়ছে পাশের হার, বললেন প্রধানমন্ত্রী। কলঙ্ক মুক্তির পথে আরো এক ধাপ এগোলো দেশ। এবার ফাঁসির দড়িতে ঝুলল আলবদর প্রধান নিজামী। দেশ জুড়ে উল্লাস। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এফবিআই। পাকিস্তান, উত্তর কোরিয়াও জড়িত দাবি FireEye-এর। আসছে বাজেটেও অগ্রাধিকার পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। বাড়ানো হবে বিদ্যুৎ সঞ্চালন লাইন। টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। এবং বগুড়ায় এখনো শুরু হয়নি কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ। কিনছেন না চাতাল মালিকরাও, কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর সারা দেশে পাশের হার ৮৮.২৯%। গত বছরের তুলনায় এবার পাশের হার ১.২৫% বেড়েছে। রাজশাহী বোর্ডে পাশের হার ৯৫.৭০%, সিলেটে ৮৪.৭৭, চট্টগ্রাম বোর্ডে ৯০.৪৪, কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৪%, দিনাজপুর বোর্ডে ৮৯.৫৯%, যশোরে ৯১.৮৫%, কারিগরি বোর্ডে ৮৩.১১ এবং মাদ্রাসা বোর্ডে ৮৮.২২%। বরিশাল বোর্ডে ৭৯.৪১% পাশ করেছে। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১,০৯,৭৬১ জন। সকালে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪,৭৩৪টি। দুপুরের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাবে পরীক্ষার ফল। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হলো। বর্তমান সরকার শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করেছে বলেই পাশের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তরের পর তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার শুধু শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে না, বরং তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে শিক্ষকবৃন্দ, শিক্ষয়িত্রীবৃন্দ সহ সকলকে আমি অভিনন্দন জানাই। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, ভবিষ্যতে তারা আরো মনোযোগী হবে। আর ভবিষ্যতে যারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি বলবো যে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যেন কেউ ফেল না করে। আমরা সরকার গঠন করার পর আমাদের ছেলেমেয়েদের পড়ার পরিবেশ তৈরি করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নত করা, সেগুলি যেমন ব্যবস্থা নিচ্ছি, সেই সাথে সাথে পিতামাতার বোঝাও আমরা কমিয়ে দিচ্ছি। কারণ আমাদের সরকারি বিনা পয়সায় বই দিচ্ছে। এত বিশাল পরিমাণে মেধাবৃত্তি বা উপবৃত্তি অন্য কোনো দেশ দেয় কিনা আমি জানি না। আমরা শুধু লেখাপড়া শিক্ষা দিয়ে ছেড়ে দেব না, তাদের কর্মসংস্থানের যে সুযোগটা সেটাও আমরা করে দিচ্ছি। কারিগরি শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, কারণ কারিগরি শিক্ষার মাধ্যমে খুব দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা হয়। দেখছেন সময় সংবাদ। কলঙ্ক মোচনার ইতিহাসের দায় মুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ফাঁসির দড়িতে ঝুলানো হলো যুদ্ধাপরাধী ৭১-এর আলবদর প্রধান মতিউর রহমান নিজামীকে। গতরাত ১২টা ১০ কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর হয়। পরে তার লাশ গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায় দাফন করা হয়। ওমর ফারুক ও খান মোহাম্মদ রুমেলকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁটায় রাত ১২:১০ কার্যকর হলো স্বাধীনতা যুদ্ধের সময় সাধারণ মানুষ আর বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশাকারী আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি। অবসান হলো বিচারের আকাঙ্ক্ষায় উন্মুখ বাঙালির ৪৫ বছরের অপেক্ষার। ফাঁসির কাজটি সম্পন্ন করেন জল্লাদ রাজু, ভারপ্রাপ্ত আইজি প্রিজন, ঢাকার জেলা প্রশাসক, সিভিল সার্জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনারের প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের এখানে সব মিলিয়ে এই কেন্দ্রীয় কারাগার সহ সারা ঢাকা শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং এই নিরাপত্তা ব্যবস্থা এখনো জোরদার রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ
রাত 12:10 কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজামের সঙ্গে দেখা করতে কারাগারে আসেন পরিবারের 26 সদস্য। তারা প্রায় 1.5 ঘন্টা সেখানে অবস্থান করেন। সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে থাকেন মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার সপক্ষের অনেকে। ফাঁসি কার্যকরের পর জয় বাংলা স্লোগান আর মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা। 2,70,000 মা বোনের আত্মা শান্তি পেয়েছে, গোটা বাঙালি জাতি শান্তি পেয়েছে। আজকে যদি আমরা মুক্তিযুদ্ধ হেরে গেতাম তাহলে আমাদেরকে হয়তো ফাঁসি দিত এইভাবেই। 30 লক্ষ বাঙালির কিছুটা হইলো আমরা কিছুটা হইলো তাদের ঋণ শোধ করতে পেরেছি। দাফনের জন্য রাত 1:30টার দিকে পাবনার সাথিয়ার উদ্দেশ্যে রওনা হয় নিজামীর লাশবাহী গাড়ি। বাংলাদেশকে মেধাশূন্য করতে 71-এ বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী নিজামীর বিরুদ্ধে মোট 8টি অপরাধ প্রমাণিত হয়। এর মধ্যে হত্যা, গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা সহ 4টি মামলায় এই আলবদর কমান্ডারকে 2014 সালের 29 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিল বিভাগ 3টি মামলায় মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধী মতিউর রহমান নিজামের ফাঁসি কার্যকর হওয়ায় উল্লাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। ফাঁসি কার্যকরের খবর পৌঁছালে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর। আনন্দ মিছিল বের করেন মঞ্চের নেতাকর্মীরা। মানচিত্র আঁকা লাল সবুজ পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বিভিন্ন সড়ক ঘোরেন তারা। উচ্ছ্বসিত নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করান। মঞ্চের মুখপাত্র ইমরান সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, এ রায় কার্যকরের মধ্য দিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হল। গণজাগরণ মঞ্চের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষও। ওরা এত দম্ভ করছে যে দেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, একটু গন্ডগোল হয়েছে, কিন্তু আমরা সে দম্ভ ওদের ভেঙে দিয়েছি এবং ওদের যে পরাজয় শুরু হয়েছে আর শেষ হবে না, ওরা আর জয়লাভ করতে পারবে। আমরা চাই এরকম বাংলাদেশ রাজাকার মুক্ত হোক, এই আনন্দই আর কি। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত হ্যাপি। অবশ্যই আমরা অনেক আনন্দিত, এরকম বিচারের জন্য খুব ভালো লাগছে। এই দীর্ঘ প্রতীক্ষার রায় কার্যকরে আমরা স্বস্তি প্রকাশ করছি। একই সাথে আজকে এই রায় কার্যকরের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের পথ সুগম হলো, সেই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং গণজাগরণ মঞ্চ গণমানুষের আন্দোলন হিসেবে এই আন্দোলনের পক্ষ থেকে আমরা এই রায় কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামের ফাঁসির রায় কার্যকরের পর তার লাশ গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায় দাফন করা হয়েছে। সকালে নিজামের লাশবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি সাথিয়ার মনমোহনপুরে পৌঁছে। পরে জানাজা শেষে তার লাশ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। গতরাত 12:10 ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতা বিরোধী অপরাধী নিজামের ফাঁসির রায় কার্যকর করা হয়। দণ্ড কার্যকরের আনুষ্ঠানিকতা শেষে রাত 12:35 দুটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে কারাগারে। পরে রাত 1:30টায় পুলিশ ও র্যাবের পাহারায় নিজামের লাশ পাঠানো হয় তার গ্রামের বাড়িতে। আলবদর নেতা মতিউর রহমান নিজামের ফাঁসি কার্যকরে সন্তোষ প্রকাশ করেছে প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে যুদ্ধাপরাধী মীর কাসেম আলী সহ সকল মানবতা বিরোধী অপরাধীর বিচার সুনিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশোর পাটনা তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির রায় কার্যকরের খবরে উল্লাস প্রকাশ করে মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় র্যালি করে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগ এবং প্রবাসের মুক্তিযোদ্ধারা একযোগে আনন্দ র্যালিতে যোগ দেন। বাংলাদেশ সরকার একের পর এক যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করায় স্বস্তি প্রকাশ করে বিচারের এ ধারা অব্যাহত রাখার দাবি জানানো হয় সমাবেশ থেকে। মুক্তিযুদ্ধকালীন আলবদর প্রধানের ফাঁসির মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে বলেও মন্তব্য করেন তারা। আগামীতে যে মীর কাসেম তাকে এবং পর্যায়ক্রমে যারা যুদ্ধ অপরাধী আছে তাদেরকে এই ফাঁসির আয়ত্তে আনে। এই ফাঁসির জন্য আমরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করে আসছি। বন্দুকপ্রেমীরা যে কথা প্রমিস করেছিলেন তার সফল হয়েছে এবং প্রক্রিয়া অব্যাহত থাকবে। আজকে শহীদ বিশ্বের প্রচন্ড চাপের মুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিতে পেরেছে, তাকে অভিনন্দন। আজকের দিনে জাহানারা ইমামকে
বাংলাদেশে বর্তমান দৃঢ় নেতৃত্ব ছাড়া এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরো থাকছে, নিষিদ্ধ হলেও মোড়ক পাল্টে ফেনীর বাজারে বিক্রি হচ্ছে গাইড বই। পুরনো আইন দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন কর্তৃপক্ষ। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অন্তত একজন কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। সংবাদ মাধ্যম এএফপির বরাত দিয়ে ওয়াল স্ট্রিটে প্রকাশিত প্রতিবেদনে এফবিআই আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বলয় ভেঙে অর্থ চুরির এই ঘটনায় ব্যাংকের আরও কর্মকর্তা সম্পৃক্ত থাকতে পারে। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত পরিচালনাকারী মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আই সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, এ ঘটনায় পাকিস্তান, উত্তর কোরিয়া এবং তৃতীয় কোনো দেশের সম্পৃক্ত থাকারও প্রমাণ তারা পেয়েছেন। তবে বাংলাদেশের তদন্ত পুলিশ বলছে সুইফটের অবহেলার কারণে এই ঘটনা ঘটছে। আর সুইফট বলছে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাজনিত দুর্বলতার জন্য রিজার্ভ চুরির এমন ঘটনা ঘটেছে। এ দায় কোনোভাবেই সুইফট নেবে না বলেও জানায় আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেনে কারিগরি সহায়তা দানকারী এই প্রতিষ্ঠানটি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ভারতের মুম্বাইয়ে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ সময় ভোর 4টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া এলাকার 4 বারের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। মাগুরায় সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়াও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। আর এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 22 জন। ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সকালে একটি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের গাড়ি চালক সেন্টু নিহত হন। শিক্ষক সহ আহত 3 জনকে সদর হাসপাতালে নেওয়ার পর ডক্টর জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে তার মৃত্যুর খবরে ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা আরিচা মহাসড়কের মান্ডা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই 3 যাত্রীর মৃত্যু হয়, আহত হয় প্রায় 20 জন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম যে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহীর পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। আমরা প্রথমেই চলে যেতে চাই পার্থপ্রতিম বিশ্বাসের কাছে এসএসসি ফলাফলের এখনকার খবর জানতে। পার্থ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 90.44% শিক্ষার্থী পাশ করেছে। গতবার পাশের হার ছিল 82.77%। এছাড়া এবার জিপিএ সংখ্যাও কিন্তু গতবারের তুলনায় অনেক বেড়েছে। এবার জিপিএ 5 পেয়েছে 7,666 জন শিক্ষার্থী, যা গতবার ছিল 7,166 জন শিক্ষার্থী। আর আমি যদি মেধা তালিকার ভিত্তিতে স্কুলের সংখ্যার কথা বলি, এবার যেহেতু জিপিএ সবচেয়ে বেশি পেয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সেক্ষেত্রে কলেজিয়েট স্কুলকে প্রথম বলা হচ্ছে। এছাড়া মুসলিম হাই স্কুল দ্বিতীয়। এছাড়া আমি যে স্কুলটিতে অবস্থান করছি ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেই স্কুলটি কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছে। সেক্ষেত্রে আমি বলতে পারি গতবারের তুলনায় কিন্তু এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল যেহেতু ভালো হয়েছে, এখানকার শিক্ষার্থীরাও আসলে তারা ভাবছেন এবার তারা অনেকটা ভালো ফলাফল করবেন। যেহেতু জিপিএ 5-এর সংখ্যাও বেড়েছে, সেক্ষেত্রে এখানে যারা আছেন তারাও অনেকটা জিপিএ 5 পাবেন এমন আশাটি করছেন। যেহেতু শিক্ষা বোর্ড থেকে 11:30টায় ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু আমি যে স্কুলগুলোতে গিয়েছি সেই স্কুলগুলোতে কিন্তু এখনো ফলাফল প্রকাশিত হয়নি, বা এখানে যারা এসেছেন, এখানে যেসব শিক্ষার্থীরা আছেন, তাদের স্বজনরা আছেন, তারা কিন্তু অনেকটা উদ্বিগ্ন, যেহেতু এখনো স্কুল থেকে কোনো
ফলাফল প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে ঠিক 1:30 বা 2টার মধ্যে কিন্তু তারা স্কুল থেকে ফলাফল প্রকাশিত হবে। আর সেই খবরটি পাওয়ার কারণেই কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীদের সংখ্যা এখানে কম। 1টা বা 1:30 বাজলে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসবেন বা ফলাফল পাবেন। তবে আমরা দেখেছি বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা অনেকেই ফলাফল পেয়ে গেছেন। আর যারা পাননি তারা কিন্তু এখানে অবস্থান করছেন। যখন এখানে স্কুল থেকে ফলাফল প্রকাশিত হবে তখন সেই ফলাফলগুলো তারা পাবে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 1,12,959 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ছাত্র ছিল 52,066 জন ছাত্র। এছাড়া ছাত্রী হচ্ছে 60,893 জন। আর বিজ্ঞান শিক্ষা থেকে এবার এখানে পরীক্ষা দিয়েছে 24,571 জন, মানবিক থেকে 30,668 জন, এছাড়া ব্যবসা থেকে 57,700 জন শিক্ষার্থী এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে যেটি বলা হচ্ছে, অন্যান্যবার যেমন দেখা যায় বিশেষ করে পার্বত্য অঞ্চলের এলাকাগুলোতে স্কুলগুলোতে ফলাফল খারাপ হওয়ার কারণে কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিন্তু ফলাফল খারাপ হয়, কিন্তু এবার কিন্তু পার্বত্য অঞ্চলের ফলাফল কিন্তু অনেকটা ভালো হয়েছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পুরো রেজাল্টে। সে কারণেই কিন্তু 90.44% হারে শিক্ষার্থী পাশ করেছে, এই কথাটি বলা হচ্ছে আসলে এই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কাছ থেকে। তো কবির, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষার সর্বশেষ খবর। আমরা এখন যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রকি। পার্থ, আপনাকে ধন্যবাদ। কবির, আপনি জানেন যে আজকে সারা দেশে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় রাজশাহীতেও এই ফলাফলটি প্রকাশিত হয়েছে। এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল এসেছে। তো গত বছরের চেয়ে কিন্তু এবার রাজশাহী বোর্ডের যে ফলাফল সেটি কিন্তু আমরা ভালো হতে দেখেছি। এখন পর্যন্ত যে ফলাফলটি আমরা হাতে পেয়েছি, রাজশাহীতে এবার পাশের হার 95.70% এবং মোট জিপিএ 5 পেয়েছে 17,594 জন শিক্ষার্থী। যেই পাশের হারটি ছিল গত বছর 94.97%, সেটি এবার অনেকটাই বেড়েছে। এবং গত বছর জিপিএ 5-এর সংখ্যাও কিন্তু কিছুটা কম ছিল, 15,873 জন জিপিএ 5 পেয়েছিল। তো এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশ নিয়েছিল 1,52,783 জন, আর মোট কেন্দ্র ছিল 227টি। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল 72,430 জন এবং ছাত্র ছিল 80,353 জন। তো এর মধ্যে জিপিএ 5-এর সংখ্যা 17,594। তো এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে যেহেতু ফলাফল প্রকাশিত হবে 1টার পর আনুষ্ঠানিকভাবে, এখন কিন্তু বেশ কয়েকজন অভিভাবক এবং যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তারা কিন্তু তাদের স্ব স্কুলে এসে হাজির হয়েছে এবং এই ফলাফলটি নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে। যদিও তাদের মধ্যে কিন্তু এখনো তেমন এক ধরনের এখনো কিন্তু উত্তেজনা বা রেজাল্ট পাওয়ার পর যে ধরনের উল্লাস দেখা যায়, সে ধরনের উল্লাস কিন্তু তাদের মধ্যে এখনো দেখা যাচ্ছে না। কারণ এখনো যেহেতু তারা ফলাফলটি হাতে পাননি, তো তারা বলছেন যে যখন ফলাফলটি হাতে পাবেন তখনই তাদের যে মনের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু তারা এই উল্লাসের মধ্য দিয়ে ব্যক্ত করবেন। এবং অভিভাবকরা বলছেন যে যেহেতু এখনো তারা ফলাফল হাতে পাননি, তাদের সন্তানরা আসলে ভালো রেজাল্ট করেছে কিনা এটি এখনো নিশ্চিত হতে পারছেন না। তারাও যতক্ষণ ফলাফলটি হাতে না পাচ্ছেন ততক্ষণ একটু চিন্তিত দেখা যাচ্ছে। তো আসলে খুবই এরকমই, আসলে রেজাল্টটি হাতে না পাওয়া পর্যন্ত তাদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে স্কুলগুলোতে তাদের উপস্থিতি কিন্তু এখন থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে কবির যে রাজশাহীর এসএসসি পরীক্ষার ফলাফলের খবর এটি। সাইফুর রহমান রকি আমাদের জানাচ্ছিলেন রাজশাহীর পিএন হাই স্কুল থেকে। এর আগে আমাদের সঙ্গে চট্টগ্রামের খাস্তগির বিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, তারা জানাচ্ছিলেন এসএসসি পরীক্ষার ফলাফলের খবর। আসছে বাজেটেও বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। নজর দেওয়া হবে এ খাতের পুরনো প্রকল্প চালু রাখা এবং বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের উপর। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
জাতিসংঘের দেয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে হবে। সে লক্ষ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও বিদ্যুৎ জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত কয়েক বাজেটে বরাদ্দের বেলায়ও তাই দেওয়া হয়েছে অগ্রাধিকার। ভারত থেকে আমদানি তেল ভিত্তিক অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কিংবা কয়লা ভিত্তিক কেন্দ্র এসবই দীর্ঘমেয়াদে চাহিদার ভিত্তিতে পরিকল্পনার অংশ। এর মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে। 2021 সালে লক্ষ্য 24,000 মেগাওয়াট। তাই আগামী বাজেটেও বরাদ্দে অগ্রাধিকার থাকবে তা একরকম নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে। এবছর জ্বালানি খাতের নিরাপত্তার জন্য এই ব্যয়গুলো অব্যাহত থাকবে এবং বিশেষ করে ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সফরমেশনগুলোকে সময় উপযোগী করা বা যে পাওয়ার জেনারেট করছে সেটা যাতে ডিস্ট্রিবিউট করা যায় সে উপযোগীভাবে বিন্যাস করা হবে। বাজেটে সাধারণভাবে এই প্রাধান্যগুলো থাকবে। তবে বরাদ্দ সুষ্ঠু ব্যবহার এবং চাহিদার কথা মাথায় রেখে স্থায়ী উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কুইক রেন্টাল দিয়ে যেই সাময়িকভাবে আমরা একটা পরিস্থিতি মোকাবেলার সুযোগ নিয়েছিলাম সেটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনে পরিণত হয়েছে। ফলে এখন পর্যন্ত আমরা সেই কুইক রেন্টালের যে একটা ব্যয়বহুল পরিস্থিতি সেটা থেকে বের হতে পারছি না। প্রাথমিক জ্বালানিতেই গুরুত্ব দেওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে হলো যে কিভাবে আমরা এটাকে আরেকটু সাস্টেনেবল ভাবে, কস্ট এফেক্টিভ ভাবে আনতে পারি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রাহক পর্যায়ে সহজে বিদ্যুৎ পাওয়া এবং দাম সহনীয় রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রাহকদেরকে আরো বেশি চাপে থাকতে হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারি যেই সময় সংবাদে আরো থাকছে, তীব্র গরমে কক্সবাজারের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। গত 5 মে থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের কথা থাকলেও বগুড়া এখনো শুরু হয়নি এই কার্যক্রম। মিল ও চাতাল মালিকরা শুরু করেননি ধান কেনা। তারা বলছেন সরকারের বরাদ্দ না জানা পর্যন্ত তারা ধান কিনবেন না। এই অবস্থায় হাট বাজারগুলোতে বেশ কম দামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। খাদ্য কর্মকর্তা অবশ্য বলছেন ধানের বরাদ্দ পাওয়া গেছে এবং 7 দিনের মধ্যেই এই কেনার কার্যক্রমটি শুরু হবে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। বগুড়ার মাঠে মাঠে চলছে ধান কাটামারা উৎসব। তবে এবারে উৎসবে মলিন কৃষকের মুখ। প্রতি বিঘা জমিতে ধান চাষে কৃষকের যখন খরচ হয়েছে 8 থেকে 10,000 টাকা, সেখানে মোটা চিকুন প্রকারভেদে 400 থেকে 500 টাকা মন দরে ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না তাদের। এ অবস্থায় লোকসান দিয়ে বিক্রি করছেন ধান। মোটা ধানের মনে করেন 5 থেকে 600 টাকা খরচ দিয়ে পড়তেছে, কিন্তু বক্কমন হচ্ছে 400 টাকা। আমাকে প্রতি পার মনে 100 টাকা লস যাচ্ছে। খরচ 650 টাকা মন প্রতি পড়তেছে, কিন্তু মোটা ধান 450 টাকা হওয়ায় আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 920 টাকা মন ধান রেট করে দিয়েছে সরকার, কিন্তু সরকার কখন ধান কিনবে? আমরা তো এখন মাঠে বাজারে ধান লেসে আমরা তো ধান বিক্রি করতে পারতেছি না। মিল চাতাল মালিকরা ধান কিনতে শুরু না করায় ছোট ছোট ব্যবসায়ীরা বাজারে ধান কিনছেন না। আর চাতাল মালিকরা বলছেন জেলায় চাল কেনার বরাদ্দ দেখে তারা ধান কিনবেন। মিল মালিকেরা ধান না কেনায় আমরা ছোট ছোট ব্যবসায়িক ধান কিনতে পারতেছি না। বগুড়া ডিস্ট্রিক্টের এখনো চালের কোনো টার্গেট আমরা পাইনি। মিলাররা চালের টার্গেট না পাওয়া পর্যন্ত আমরা ধান কিনবো না। সরকার যে বরাদ্দ দিছে কি পরিমাণ চাল লিবি এটা আমাদেরকে জানায়নি, যার কারণে আমরা ধান কিনতে পারতেছি না। এবার 23 টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কিনবে সরকার। জেলায় 7 দিনের মধ্যে এই ক্রয় অভিযান শুরু হবে বলে জানান এ কর্মকর্তা। এই সপ্তাহের মধ্যেই যাতে ধান ক্রয় অভিযানটা শুরু করতে পারে সেজন্য আমরা নির্দেশনা দিয়েছি আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দলকে। 920 টাকা মন দরে জেলা থেকে এবার সরাসরি কৃষকদের কাছ থেকে 40,614 মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এ ক্রয় অভিযান চলবে 5 জুন পর্যন্ত। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। জামায়াত শিবির নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে 2 দিনব্যাপী সচিব পর্যায়ে বৈঠক বিষয়ে ব্রিফিং এর সময় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জনগণই জামায়াত শিবিরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখনো সমাপ্ত হয়নি, বিচারের কাজ চলছে। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার তিনি না হলে কেউ করতে পারতেন না। যুদ্ধ অপরাধীদের বিচার কেউ ভাবেনি, কিন্তু তিনি তার ডিটারমিনেশনের মধ্য দিয়ে, তার যে নেতৃত্ব
সেই নেতৃত্বের মধ্যে দিয়ে তিনি এটা প্রমাণ করতে পেরেছেন। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ার ঘোষণায় উন্নত নাগরিক সুবিধা পাওয়ার ব্যাপারে আশাবাদী 16টি ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, উন্নত জীবনযাত্রাই শুধু নয়, পরিকল্পিত আধুনিক নগরায়নের ইতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। তবে জনপ্রতিনিধিরা বলছেন, ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত প্রতিনিধি না থাকলে এসব এলাকায় উন্নয়ন ও সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। ঢাকার দুটি সিটি কর্পোরেশনে নিকারে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী উত্তরে 8টি ও দক্ষিণে 8টি মিলে যোগ হচ্ছে আরো 16টি ইউনিয়ন। ফলে এর আয়তন হবে 270 বর্গ কিলোমিটার। মূল শহরের পাশের কয়েকটি এলাকা অনেক আগেই অবকাঠামো সহ অন্যান্য বৈশিষ্ট্যে শহর হলেও নাগরিক সুবিধা মেলেনি। জনগণ এবার আশার আলো দেখছেন বলে মন্তব্য তাদের। এখন কিন্তু অরিজিনাল ঢাকা আমরা পরিচয় দিতে পারবো যে না, আসে আমরা ঢাকা সিটির মধ্যে বাস করি। এটা সবচেয়ে একটা ভালো সুসংবাদ। রাস্তাঘাট তৈরি করবো, টাকার দাম বাড়বো, তারপর ড্রেন হবে। সিটি কর্পোরেশন ইসের ভিতরে আমরা গেছি, এখন যদি গ্যাসটা ভালো হয় তাহলে আমাদের অনেক শান্তি হয়, আমরা রান্না করে খেতে পারি। ইউনিয়নগুলো ভোটার সংখ্যার ভিত্তিতে ওয়ার্ডে রূপান্তরিত হবে। আগে বাজেট ঘাটতির কারণে যেখানে নাগরিক সুবিধা পৌঁছেনি, উন্নয়নের স্বপ্ন দেখছেন সেসব জায়গার মানুষও। ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থাইকো আমাদের যেই করুণ অবস্থা, সেটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার আশা করি। রান্না করতে গেলেও মশা, তারপর রাস্তায় একটু বের হইলে মশা। সিটি কর্পোরেশন হইলে যদি মশা রোধ করে তাইলে রোধ হবে। বিভিন্ন রকম করের আওতায় আসার ভীতি থাকলেও পর্যাপ্ত নাগরিক সুবিধা দাবি করেছেন স্থানীয়রা। এক্ষেত্রে ইউনিয়নের জনপ্রতিনিধিদের দাবি, কর নেওয়া ও সেবার সমন্বয়ের জন্য তাদের বহাল রাখা প্রয়োজন। আমাকে যদি একটু সাহায্য করা হয়, আমিও রাস্তাঘাট আরো প্রশস্ত করতে পারবো, আরো সুন্দর করতে পারবো, ড্রেনগুলো সংস্কার করতে পারবো, নতুন ড্রেন করতে পারবো। আমিও আমার সাধ্যের বাইরে নয়, আমরা ইনশাল্লাহ আমাদের অঞ্চলকে একটা সুন্দর শহর করতে পারবো। জনগণও সরাসরি আমাদের নিকট থেকে তাদের যে সেবাটা, সেই সেবাটা পাবে, যেটা অন্য কারো কাছ থেকে পাবে না। জনগণ এবং জনপ্রতিনিধিদের দাবি, নতুন যে শহরটি অবাধ বৃদ্ধি পেয়েছে, এই নতুন শহর যাতে কোনোভাবেই অপরিকল্পিত নগরায়নের তকমা নিয়ে বেড়ে না ওঠে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, ভাইরাস জ্বর ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে। এ অবস্থায় অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গরমের সাথে পাল্লা দিয়ে কক্সবাজারে বাড়ছে ডায়রিয়া, ভাইরাস জ্বর ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। বেড না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। স্বাভাবিক সময়ে ডায়রিয়া ওয়ার্ডে 20 জন রোগী ভর্তি হলেও বর্তমানে তা দাঁড়িয়েছে 60 থেকে 70 জনে। এছাড়াও পুরুষ ওয়ার্ডে ভাইরাস জনিত রোগী ভর্তি হয়েছে দ্বিগুণের চেয়ে বেশি। ডাক্তার আসে এক টাইমে আর দেখে চলে যায়, কিন্তু একটা রোগীর কাছে 1 মিনিটও দাঁড়ায় না। প্রচন্ড ডায়রিয়া রোগীর চাপ, সিট পাচ্ছি না, মেঝেতে শুয়ে ট্রিটমেন্ট নিচ্ছি। এখানে পাখা নাই, আপনার বিরত আপনার গরমের মধ্যে আমার ক্লান্তিতে বুক করতেছে। এদিকে তীব্র গরমে অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন কর্তব্যরত সেবিকা ও চিকিৎসকরা। আমাদের ওয়ার্ডে সিস্টারের সংখ্যা অনেক কম, একজন নার্স দিয়ে পুরো ওয়ার্ড মেনটেন করতে হয়, কিন্তু সেটা আমাদের অনেক কষ্ট হয়ে পড়ে। কিছু পেশেন্টকে ভর্তিও রাখা হচ্ছে, ভাইরাল ফিভার নিয়ে আসতেছে, রোগীরা খুব বেশি ভোগান্তি সৃষ্টি হচ্ছে গরমের কারণে। এসব রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যথাসম্ভব বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবে এবং যারা হোটেলে ব্যবস্থাপনায় আছেন, যেখানে খাবার তৈরি করি ওই স্থানটা এবং যে সমস্ত লোকজন খাবার তৈরির সাথে সম্পৃক্ত, তাদেরও ওই হাইজিন বা বিশুদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলি বজায় রাখতে হবে। শুধু কক্সবাজার সদর হাসপাতাল নয়, ফুয়াদ আল খতিব, ডিজিটাল, সেন্ট্রাল, জেনারেল ও সিসাইড হাসপাতালেও স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। আইনত নিষিদ্ধ হলেও সৃজনশীল ও অনুশীলন সহায়কের মোড়কে ফেনীতে দেদারসে বিক্রি হচ্ছে গাইড বই। কর্তৃপক্ষ বলছেন, পুরনো আইন দিয়ে মোড়ক পাল্টানো এসব কথিত গাইড বইয়ের প্রকাশনা ও বিপণনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। বর্তমান শিক্ষা পদ্ধতিতে অপ্রয়োজনীয় বইয়ের বোঝা কমানোর চেষ্টা হলেও উল্টো অনুমোদনহীন বইয়ের বোঝা কাঁধে নিয়ে নুয়ে পড়েছে ফেনীর প্রায় 3 লাখ শিশু শিক্ষার্থী। 1980 সালে আইন করে নিষিদ্ধ করা হয় নোট বইয়ের প্রকাশনা। সরকার অননুমোদিত নিম্নমানের বই, নোট ও গাইড বই বাজারজাত বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয় 2007 সালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
এই নির্দেশ নিয়ে পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি নামে আইনি লড়াইয়ে 2009 সালে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিম্নমানের বই, নোট ও গাইড বই মুদ্রণ, প্রকাশনা, বিপণন, বিতরণ ও মজুদ আদালত কর্তৃক অবৈধ ঘোষণা হয়। এই ঘোষণার পরপরই কৌশলে কাভার পাল্টে এসব গাইড বইগুলোই সৃজনশীল ও অনুশীলন সহায়কের মোড়কে নতুন করে বাজারে চলে আসছে চড়া দামে। আনসিনগুলো তো স্যাররা আমাদেরকে পড়াই ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় তো থাকে না, যার জন্য বাসায় যাই আমাদেরকে তো দেখতে হয়, ওই যে গাইড সেই সাহায্যটা আমাদেরকে করে। বিগত বছরের প্রশ্নের জন্য আমাদেরকে গাইডের উপর নির্ভর করতে হয়। আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি আসলে গাইডের কোনো প্রয়োজন নাই। অস্বাভাবিক মূল্য স্বীকার করলেও সৃজনশীল ও সহায়ক বইয়ের বৈধতা দাবি করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির এই নেতা। আমরা অবৈধ গাইড বই বিক্রি করছি না, আমরা যেটা বিক্রি করছি এটা সৃজনশীল পদ্ধতির অনুশীলনমূলক বই। এটা বৈধ, এটা কোর্ট কর্তৃক স্বীকৃত। আর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন আইনের সীমাবদ্ধতার কথা। নোট বইগুলি ভিন্নতর আঙ্গিকে সৃজনশীল সহায়ক বা ছাত্রছাত্রীদের সহায়ক বই হিসাবে বাজারে রয়ে গেছে। যে আইনটি প্রচলিত আছে সরাসরি ওই আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগটা আমাদের কাছে খুবই সীমিত। এই আইনে গত এক যুগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কোনো তথ্য নেই এখানকার জেলা প্রশাসনের কাছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দেশের বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির অপহৃত ছেলেকে 3 বছর পর মঙ্গলবার আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তান সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার উদ্ধারের খবরটি প্রকাশ করা হয়। 3 বছর আগে গিলানির ছেলে আলী হায়দার গিলানিকে প্রাদেশিক নির্বাচনের প্রচারণার সময় মুলতান থেকে অপহরণ করা হয়। আল কায়েদার একটি ঘাঁটিতে আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর অভিযানে তাকে উদ্ধার করার কথা জানানো হয়। আলী হায়দার সুস্থ আছেন এবং তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রাইমারিতে দলীয় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন তিনি। তবে এই প্রাইমারিতে জয় পেলেও মনোনয়ন দৌড়ে এখনও হিলারির চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন ভারমন্ট সেনেটর স্যান্ডার্স। চূড়ান্ত মনোনয়ন পেতে যেখানে 2383টির মধ্যে হিলারির প্রয়োজন 145টি ডেলিগেট ভোট, সেখানে স্যান্ডার্সের প্রয়োজন এখনও 916টি। অন্যদিকে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে আগেই প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশীরা নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। এদিনই ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বিজয়ী ঘোষণা করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। এছাড়াও এদিন নেব্রাস্কা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান দলের দলীয় প্রাইমারিতেও জয়ী ঘোষণা করা হয় ট্রাম্পকে। খেলার খবর। আইপিএল দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই আছে টেবিলের 5 নম্বরে। এদিকে এক ম্যাচ কম খেলে 8 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু আছে পয়েন্ট টেবিলের 6 নম্বরে। আজ বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে দুদলের এই ম্যাচটি। মুম্বাইতে অনুষ্ঠিত দুদলের প্রথম দেখায় বেঙ্গালুরু এবং মুম্বাই দুদলেরই বোলিং বিভাগ ছিল বেশ নিয়ন্ত্রিত, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুলনায় সে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের পারফরমেন্স তুলনামূলক ভালো থাকায় 6 উইকেটের জয় তুলে নেয় রোহিত শর্মার মুম্বাই। যদিও গেল ম্যাচে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে ব্যাটসম্যান ও বোলারদের বাজে পারফরমেন্স এই ম্যাচের আগে দুশ্চিন্তার কারণ হতে পারে রোহিত শর্মার দলের জন্য। এদিকে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে গেল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে মাত্র 1 রানে। তাই মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং ও বোলিং দুই বিভাগ নিয়েই আরও বেশি মনোযোগী বিরাট কোহলির দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 88.2 নয়। শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়ায় বাড়ছে পাশের হার, বললেন প্রধানমন্ত্রী। কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপে গেল দেশ। এবার ফাঁসির দড়িতে ঝুলল আলবদর প্রধান নিজামী। দেশ জুড়ে উল্লাস। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এফবিআই। পাকিস্তান উত্তর কোরীয় জড়িত দাবি ফায়ারআইয়ের। আসছে বাজেটেও অগ্রাধিকার পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। বাড়ানো হবে বিদ্যুৎ সঞ্চালন লাইন। টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। এবং বগুড়ায় এখনো শুরু হয়নি কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ। কিনছেন না চাতাল মালিকরাও। কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা ইন্টারভিউ সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সংবাদ।